নমস্কার, পালস টিভির আড্ডা আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন একজন খেলোয়াড়কে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি যিনি তার নিজের নামেই পরিচিত। আমরা পেয়ে গেছি আজকে রঞ্জিত মুখার্জিকে, যে রঞ্জিত মুখার্জি কলকাতার 3টি বড় ক্লাবে জার্সি গায়ে দিয়ে খেলেছেন। এছাড়া বাংলার হয়ে, ভারতের হয়ে তার খেলার নানান ধরনের রেকর্ড রয়েছে। রঞ্জিত, স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমি তো খুব খুশি আজকে এখানে এইটা নতুন একটা চ্যানেল এর মাধ্যমে যদি কিছু খেলার উৎসাহের জন্য যদি কিছু বলতে পারি আমি খুব খুশি হব। রঞ্জিত কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং 3টি ক্লাবে জার্সি গায়ে দিয়ে খেলেছে। 3টি ক্লাবে জার্সি গায়ে দিয়ে তুমি খেলেছো। 3টে ক্লাবের মধ্যে মূলগত তফাৎটা কোথায়? আমি তো অ্যাকচুয়ালি 70 দশকের একদম গোড়া থেকে আমি ফুটবল মাঠে এসেছি। আগে রামকৃষ্ণ পড়তাম, তো এবারে ইস্টবেঙ্গল ক্লাবে যখন এসেছি আমি তখন প্রথাগতভাবে ভারত সারা পৃথিবীর ফুটবলেতে আমি অনেকগুলো, তো তোমার সঙ্গে তো প্রথম ওয়ার্ল্ড কাপ যাই, তো আমি বেকেনবাওয়ার, প্লাতিনি অনেকেই জিজ্ঞেস করেছি যে সারা পৃথিবীর যত ক্লাব আছে এই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এই 3টে ক্লাবের সমর্থকদের মানে স্টাইলটা একটা অদ্ভুত, সেটা পৃথিবীর কোনো টিমে নেই। সেটা হচ্ছে এরা জন্মসূত্রে অথবা রক্তের সম্পর্কে সমর্থক। এইরকম সমর্থন খুব কম, মানে কম দেশেই আছে। তো সেই সূত্রেই 3টে ক্লাবে খেলেছি কিছুদিন, তার মধ্যে ইস্টবেঙ্গলে বেশি খেলেছি। তো ইস্টবেঙ্গল ক্লাবে যখন খেলেছি, সত্যি কথা বলতে ওটাই আমার মানে স্বীকার করতেই হবে যে আমার পরিচিতি লেভেলটা বাড়িয়েছে ইস্টবেঙ্গল ক্লাব থেকেই। এবং ইস্টবেঙ্গল ক্লাবেতে সেই সময় এমন একটা বছরে আমি গেছিলাম যেটা মানে ব্রিটিশ পিরিয়ডে মহাস্পোর্টিংয়ের যে রেকর্ডটা ছিল 34, 35, 36, 37, 38, 5 বছর পর পর রেকর্ড, সেটা ভাঙছিল না। একবার মোহনবাগান ক্লাব প্রায় কাছাকাছি গিয়েও ভাঙতে পারেনি চুনিদাদের আমলে। তো সেই বছরটা ছিল ইস্টবেঙ্গলের রেকর্ড ভাঙার বছর। তো ইস্টবেঙ্গল ক্লাব থেকে মহাস্পোর্টিং হাবিব আকবরকে নিয়ে চলে যায়। তো এই মহাস্পোর্টিং দুর্দশ টিম করেছে যাতে ওরা চ্যাম্পিয়ন হতে পারে। তো সেই বছরটা আমি তো ইস্টবেঙ্গল ক্লাবে শুরু করলাম, 3-4টে ম্যাচ পর থেকেই আমি মানে টিমে রয়েছিলাম এবং তারপরে আমাকেও বসাতে পারে। এবং সে বছরের ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়, মহাস্পোর্টিং মাঠে এই ইডেন গার্ডেন্সে খেলাটা হয় এবং 3-1 ইস্টবেঙ্গল জেতে। তো এই যে প্রশ্নটা তুমি করেছো, 3টে ক্লাবের সমর্থক 3 রকম। ইস্টবেঙ্গল ক্লাবে যখন খেলেছি, ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকেরা উন্মাদনাটা এমনভাবে প্রকাশ করে এবং ইস্টবেঙ্গল ক্লাবের এক কথায় বলতে গেলে কর্মকর্তা, সেই সময়ের কর্মকর্তা, খেলোয়াড় এবং সমর্থকদের অদ্ভুত ধরনের একটা মেলবন্ধন ছিল। তো সে মেলবন্ধন 3টে টিমেই আছে। তফাৎটা হচ্ছে এবার যখন মোহনবাগানে গেলাম, যদিও মোহনবাগান ক্লাবে আমি আমার জীবনের প্রথম ম্যাচটা মোহনবাগান হয়ে খেলেছিলাম। দুর্গাপুরে একটা এক্সিবিশন ম্যাচ হয়েছিল, আমি আইএফএ হয়ে খেলেছিলাম, খেলার কথা ছিল, সন্তোষ ট্রফি সিলেকশন। তো মান্নাদা আমায় বলেন, শৈলেন মান্না, যে রঞ্জিত আমাদের হয়ে খেলুক। সেই আমি প্রথম জার্সিতে মোহনবাগানের পরে খেলেছিলাম একটা এক্সিবিশন ম্যাচে। এরপরে আমি 79 সালেতে আমি মোহনবাগান যাই। তো মোহনবাগান ক্লাবে আমি যখন খেলেছি 2 বছর, মোহনবাগান ক্লাবের যে স্টাইল অফ মানে প্লেয়ারদের সঙ্গে মেলামেশার ধরনটা একটু অন্যরকম। ধীরেন্দ্র তখন প্রধান ছিলেন, তো ধীরেন্দ্রার সঙ্গে কথা বলতে গেলে কী হয়, একটু মেপে কথা বলতে হয়। উনি প্লেয়ারদের সঙ্গে যতটা, হয়তো ওটা আমার ক্যারেক্টার, ওটা ধরন, প্লেয়াররা হয়তো ভাবতে পারে এরকম। দুরম কথা, ইস্টবেঙ্গল ক্লাব অনেক, মোহনবাগান ক্লাবে অনেক মানে এমন সমস্ত কর্মকর্তা বা ছিলেন যারা মানে একটুখানি এলিট ক্লাসে, যার জন্য সেই আত্মীয়তাটা আসতো না। যারা অনেকদিন ধরে মোহনবাগান খেলছে তারা হয়তো ওটা আরও ভালো বলতে পারবে। আর মহাস্পোর্টিং ক্লাবের হবে অসাধারণ। আমি তো, আমার কপাল ভালো যে মহাস্পোর্টিং ক্লাব প্রায় 40 বছর চ্যাম্পিয়ন হতে পারছিল না। সেই 67 সালে চ্যাম্পিয়ন হয়েছিল। 81-তে যখন আমরা সব জয়েন করলাম, সারা ভারতবর্ষে আমার ধারণা 3টে ক্লাবের মধ্যে প্রায় তুল্যমূল্য সমর্থক, ইস্টবেঙ্গলের সমর্থক আর মোহনবাগান সমর্থক, মানে মোহনবাগান ক্লাবের মানে জাতীয়তাবাদ বা যাই বলো, মোহনবাগান ক্লাবের ব্যাপারটা সারা ভারতবর্ষেই এমনভাবে ব্রিটিশ আমলে এদেরকে খালি পায়ে খেলেছে। কিন্তু মহাস্পোর্টিং ক্লাবের ওই বছরের যেহেতু আমরা জিতেছিলাম, ওই উন্মাদনা এটাকেও মানে ইয়ে করার মতো। তবে সেই আমি তো বলবো যে ইস্টবেঙ্গল ক্লাব 3টে ক্লাবের মধ্যে মানে একটা প্লেয়ারকে ইন্সপায়ার করতে সবথেকে ভালো ক্লাব। আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে আকবর এবং রঞ্জিত মুখার্জির একটা রেকর্ড রয়েছে, 3টি বড় ক্লাবে গিয়ে তারা লিগ চ্যাম্পিয়ন হয়েছেন, তাই তো?
আমরা প্রথম আকবর হাবিব এর আগেও ইসবল এসেছিলো বা অনেক প্লেয়ারই এসেছিলো, চ্যাম্পিয়ন হতে পারেনি। তো সেই বছরটা যাই জন্য আমাকে আর আকবরকে একটা স্পেশাল প্রাইজও দিয়েছিল মাসপুরিং ক্লাব, ঘুরিয়ে দিয়েছে, ভুলে গেছি। তো এই যে আমরা দেখেছি তোমার গোল করার দক্ষতা, হেড থেকে তুমি অসাধারণ গোল করতে, এবং তুমি এত ভালো গোল করতে, একটা বোধহয় রেকর্ডও রয়েছে তোমার হাই স্কোরার হওয়ার। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি 75 সালে আকবরের সঙ্গে জয়েন্টলি হাই স্কোর হয়েছিলাম, এবং 76 সালে আমি 2 গোলের জন্য হাই স্কোর হতে পারিনি, লতিফুদ্দিন হয়েছিল মাসপুরিংয়ে। আর 77 সালে ইসবল টিমটা যখন ভেঙে গেল, মনমান অনেকেই চলে গেল, সেই বছরে আমি ইসবল ক্লাবের মানে সিঙ্গলি আমি একাই হাই স্কোর হয়েছিলাম। তো সেটা তো হাই স্কোর হওয়ার জন্য তখন কেউ খেলতো না, তখন টিমটা যেহেতু এটাই ছিল মূল লক্ষ্য। আর সত্যি কথা বলতে এই হেডের কথা বললে, হেডটা একটা খেলার অঙ্গ। তো আমি যখন মিশন মাঠে ছোটোবেলায় আমরা প্র্যাকটিস করেছি, আমার একটা ধারণা, তুমিও বহুদিনের সাংবাদিক, বহু বছর ধরে তুমি সাংবাদিকতা করছো, আমার প্রথম রাইট আপ তুমিই করেছিলে, আমার এখনও মনে আছে। তো আমি এটা বলতে পারি যে 50 দশক 60 দশকের খেলোয়াড়েরা খুব একটা প্রথাগত কোচিং পাইনি তাদের ছোটোবেলায়, পাড়ায় খেলতে খেলতে বড় হয়েছে এবং অন্যের খেলা দেখে বড়। যেমন আমি আমার রওড়া রামকৃষ্ণ মিশন মাঠে পরিমল দে, কেষ্ট পাল, তারপরে সুশান্ত ঘোষ, সমস্ত বড় বড় প্লেয়ার খেলতে আসতে, ওই দেখে দেখে আমরা শিখতাম। এই হেডিংয়ের ব্যাপারটা বলেছি, এটা একটা মস্ত কথা। এটা হয়তো আমার যারা দেখেন গুগলে আছে, আমাকে 67 সালে যখন আমি প্রথম রওড়া সংঘ মানে খড়দারা ক্লাবে খেলতে যাই শ্যামনগরে, তো আমাকে কেষ্টপাল ডেকে বললেন, আমি তখন জানতাম না যে উনি আমাকে ডাকবেন, ডেকে বললেন তুমি কোথায় থাকো। আমি বললাম যে খড়দার রওড়া বাজার কাছে, বাড়ির সামনে পুকুর আছে। হ্যাঁ, একদম বাড়ির সামনেই পুকুর আছে। তো বললো যে তুমি একটা কাজ করো তো, তোমার রানিংয়ের এত ভালো, তুমি পুকুরেতে যেখানটা সিঁড়ি থাকবে না, সেখান থেকে তুমি রাবারের বল নিয়ে জলের মধ্যে থেকে প্র্যাকটিস করো, মানে বলটা হেড করো ওখান থেকে। করতে লাগলাম, মাসখানেক পরে দেখলাম আমার গায়ে গায়ে চিন্ময় চ্যাটার্জি বড় হয়েছে খড়দা, বা চিন্ময় বিকেলবেলা মাঠে যেত, আমিও যেতাম যখন অফিস, খুব তাড়াতাড়ি চাকরি পেয়েছিলাম। তো দেখতাম যে জলে যখন প্র্যাকটিস করতাম, মাঠে যখন মিশন মাঠে মানে হেডিং করতাম, মনে হতো অনেক হালকা আমাকে। তো তখন বুঝতে পারি, তোমার বয়স কম ছিল। আজকে তারপরে বুঝতে পারলাম, স্টেইং ইন দ্য এয়ার, সবসময় যে খুব বড় মানে হাইটের যে হেডার হবে তা না, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই নেতাজি নেওয়ারই থাকতেন অশোক চ্যাটার্জি, আমার একটা আইডল স্ট্রাইকার। কোথায় কখন যেত, কি জানাল সিংকে পর্যন্ত ইয়ে করে দিত। সুতরাং এই যে হেডিংটা একটা মানে স্ট্রাইকারদের একটা স্পেশালিটি, কারণ অনেক সময় গোল হচ্ছে না স্পেশাল, কারণ আমার সুজিত উলগানাতন, হরজিন্দর সিং, সুভাষ ভৌমিক, সর্দার খান, অনেকের সঙ্গে খেলেছি। সুরজিতের বল রাখাটা ছিল অসাধারণ, যার জন্য আমি অনেক হেডিংয়ে গোল করতে পারি। একটা সময় কলকাতা ময়দানে রটে গেছিল সুরজিৎ এবং তোমার মধ্যে সম্পর্ক আছে, এবং তুমি সুরজিতের শালা কিংবা সুরজিৎ তোমার শালা, এর একটা কথা রটে গেছে। সেটা কি পাস দেওয়ার কারণে বারবার পাস দিতে, ওই চমৎকার পাস করতো আর তুমি হেড করে গোল করতে? না, এটা কেন হলো বুঝলাম সেদিন কি 78 সালে অ্যাকচুয়ালি সুরজিতের ক্যাপ্টেন হওয়ার কথা। 78-এর কোয়েম্বাটুরে ফেডারেশন কাপে ফাইনালতে মনমেজর ম্যাচে সুরজিৎ রেড কার্ড খায় শিবাজির সঙ্গে একটা, যার জন্য তার ঠিক পরেই কলকাতা লিগ 2টো ম্যাচ সাসপেন্ড ছিল। তো 78-এর প্রথম 2টো ম্যাচ আমি ক্যাপ্টেন হয়ে নেমেছিলাম, একটা 7 গোলে জিতেছিলাম, একটা 2 গোলে জিতেছিলাম, 9 গোল। কিন্তু আজকে খুব দুঃখ লাগে সুরজিৎ নেই, সেটা হচ্ছে যে 78-এর প্রথম যেদিন ও ম্যাচ ক্যাপ্টেন হয়ে নামবে, সেই দিনটার ঘটনা অনেক সাপোর্টারই জানে, ক্লাব তো জানি। সেটা হচ্ছে যে সেদিকে সুরজিৎ সেন তো ক্লাবে এসে মানে রাগ করে চলে যায় ডিএর অফিসে, তার কারণ ওর বাবাকে নাকি ঢুকতে পারেনি, এবং যেহেতু চিনতে পারেনি হয়তো, সমরেশ চৌধুরী এবং তরুণ ঘোষ গিয়ে ওকে ডেকে নিয়ে আসছে কোনো রকমে, এবং অরুণ ঘোষ এই ম্যাচে সুরজিৎকে স্ট্রাইকার হয়ে নামায়, যার জন্য আমি একটু অভিমান হয়েছিল বলে আমি এই ম্যাচটা খেলতে চাইনি। তো সেই ম্যাচটার কপাল খারাপ যে ম্যাচটা 1 গোলে ইস্টবেঙ্গল হেরে গেছিল ওয়ারির সঙ্গে। এইবারে পুরো রাগটা ইয়ে পড়লো সুরজিৎ সেনের উপরে, এবং তখন এটা দেখবে এই ঘটনা ঘটেছিল 78-এর পর থেকে। সারা মাঠ উঠে গেল যে আমি খেলিনি বলে
সুরজিৎ খেলতে চায়নি এবং রটিয়ে দিল ওর বোনের সঙ্গে নাকি আমার ভাব আছে এরকম কিছু। ওর বোনের তখন 14 বছর বয়স, সেটা রটে ছিল ঠিকই, তারপরে আস্তে আস্তে যা হয়। এই যে তুমি যে খেললে, তুমি মোহনবাগান খেলেছো, ইস্ট বেঙ্গল খেলেছো, মোহামেডান স্পোর্টিং খেলেছো, গোল করেছো এবং তোমার অনেক রেকর্ড রয়েছে। বাংলা দলের হয়েও খেলেছো, তুমি দীর্ঘদিন ধরে বাংলা দলের হয়ে খেলেছো, ভারতের হয়েও খেলেছো। তো আমার প্রশ্ন একটা রঞ্জিত তোমার কাছে, সেটা হচ্ছে ভারতীয় ফুটবল এখন কোন জায়গায় রয়েছে, এটা কি? সেই স্কাউটরা কোথায় গেল যারা রঞ্জিত মুখার্জিকে তুলে এনেছিল, চিন্ময় চ্যাটার্জিকে তুলে এনেছিল, ভাস্কর গাঙ্গুলি, সুব্রত ভট্টাচার্য, অশোকলাল ব্যানার্জি, এই স্কাউটরা কোথায় গেল? এটা বলতে গেলে অনেক কথাই, অনেক এটা নিয়ে আমিও তো দীর্ঘদিন আমি খেলা ছেড়েই কোচিং এসেছিলাম। তো এটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল মানে ভারতীয় ফুটবল ফেডারেশনের একটা বলবো যে এটা দুর্বলতা হয়েছে আমার দিক দিয়ে। কেন? প্রিয়রঞ্জন দাসমুন্সি যখন অল ইন্ডিয়া ফুটবলের প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় থেকেই আমি কোচিং এসেছিলাম, মানে আগে তো খেলতাম। তো তখন যেটা ছিল 50 দশক 60 দশকে বাইরের প্লেয়ার তো ইস্টবেঙ্গল মোহনবাগানে সারা জীবনই এসছে। কারণ আমার জন্মের আগে বা জন্মের সময়টা শুনেছি পঞ্চপাণ্ডব, ধনরাজ, আপ্পারাও, সালে, মুসার, আহমেদ খান, এরা 5 জনই তো বাইরের। কিন্তু এই যে বাইরের প্লেয়ার, তখনকার দিনে ইস্টবেঙ্গল মানে কলকাতার লিগটা ছিল এতটাই প্রমিনেন্ট যে তখন যারা খেলতে আসতেন তারা একদম বাঙালি হয়ে যেতেন মনে প্রাণে, এবং তাদের সঙ্গে বাঙালি প্লেয়াররা তুল্যমূল্য লড়াই করে গেছে, একদম তফাৎ বোঝা যেত না। এটা ব্রেক করলে হচ্ছে তোমাকে বলছি এই প্রায় এই 90 দশক থেকে, বা এই যে দুটো করে বিদেশি প্লেয়ার আনার যে এটা তুমি জানবে জানতো। আমরা রোমে গেছিলাম, তা তুমি আমায় ফোন করে বলেছি, আমি যখন রোম মিডিয়া সেন্টার ছিলাম, যে রঞ্জিত তুমি তো ওখানে ঢুকেছো, আমাকে সেই ব্যাপারে জিসি দাস খুব হেল্প করেছিল। তো ওখানে প্রথম যে বিশ্বকাপের গোলদাতা উনি এসছেন, ওনার নাম হচ্ছে মসিও লুসিও লোরেট। তো আমি বুদ্ধি করে গেছিলাম ওনার কাছে। উনি যখন আমি বলেছি মি ফ্রম ইন্ডিয়া, উনি প্রথমেই বলছে নো ফুটবল, ধানজাত করে গিয়েছিলাম। এখনও ওইটা তুমি যুগান্তর পত্রিকাতে, কোনো একটা পত্রিকাতে তুমি আমার হয়ে কভার করে দিয়েছিল। তো সেইটাতে প্লাতিনির সঙ্গে আমরা মিট করেছিলাম। আমি আর নিমাই গোস্বামী ছিলাম। তো আমরা প্রিয়দাকে ডেকে আনলাম। আমাদের তখন প্রিয়দা বললেন যে প্লাতিনিকে তোমাকে আমরা নেহেরু গোল্ড কাপেতে ইনভাইট করেছিলাম, উনি সেটা অ্যাডমিট করলেন, উনি যেতে পারেননি। তখন উনি নানা কথা হতো, তো উনি অ্যাকচুয়ালি কোচিংয়ে এসেও অ্যাডমিনিস্ট্রেশনে চলে গেছিলেন, ঠিক কোচিংয়ে উনি আসেননি। প্লাতিনি বলেছিল ওদের ফরাসি লিগেতে ওরা 2টো করে আন্ডার-19 প্লেয়ার মেইন টিমেতে খেলানো হয়। সেই বছরই মনে থাকবে যে প্রিয়বাবু তখন তো ফেডারেশন অফিস ছিল নেতা ইন্ডাস্ট্রি, এসে প্রত্যেক ক্লাবকেই বললো, বড় ক্লাবদের, যে 2টো করে আন্ডার-19 খেলতে হবে। কিন্তু তখন এটা মাথায় আসেনি যে ওদের দেশে বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে তলার প্লেয়ারদের যেভাবে নারিশ করা হয়, আমাদের এখানে সেরকম হয় না। সেই সময়টার কথা বলছি। তো আন্ডার-19 প্লেয়ার খেলেছে, ওখানে 2-4 নামও করেছিল, তপন দাস, কিন্তু প্রক্রিয়াটা ভুল ছিল। তো এইরকম ভুল কিন্তু হতেই থাকছে। তার জন্য যেটা আমার ধারণাই বলছি, 60 দশক থেকে খেলা দেখছি, 70 দশকে খেলা শুরু করেছি, শুরু থেকেই। তখন যে ইন্ডিয়ার ভেতরে যে টুর্নামেন্টগুলো ছিল লিগ ছাড়া, IFSL, রোবার্স কাপ, ডুরান্ড কাপ, DCM ছিল প্রথম দিকে খুব পাওয়ারফুল টুর্নামেন্ট, তো ওটা বন্ধ হয়ে গেল। অনেক বিদেশি ক্লাবরা খেলতে আসতো এই টুর্নামেন্টগুলোতে। সেখানে তো 10টা কি 11টা মানে ইন্ডিয়ান প্লেয়ার, বাঙালি এবং অবাঙালি মিলে বলছি, ইন্ডিয়ান প্লেয়ার 11টা বিদেশি প্লেয়ার সঙ্গে খেলতো। তাহলে কেন এই পদ্ধতিতে চলে এলো লাস্ট এই ISL হওয়ার পরে 8-9 বছরে, যে 5টা করে বিদেশি প্লেয়ার খেলবে, বাকিটা এখন এই কনস্ট্যান্টাইন থেকে সবাই বলছে হাউটনও বলে গেছে যে ইন্ডিয়ান প্লেয়ার বেশি বাড়ানো হবে, নাহলে ইন্ডিয়া টিম মুশকিলে পড়বে। হতে পারে, আমি প্রচণ্ড শ্রদ্ধা রেখেই বলছি, বাইচুং ভুটিয়া এবং সুনীল ছেত্রী বাদ দিয়ে কোনো ভালো স্ট্রাইকার আমাদের মানে সময়ের পরে কোনো ভালো স্ট্রাইকার কনস্ট্যান্ট খেলার সুযোগ পায়নি। তার কারণ বাইচুং ভুটিয়া এবং সুনীল ছেত্রী নিজেকে যে জায়গাটায় পৌঁছাতে পেরেছিল, সব কিছু মিলে, তো ওরা প্রথমে যখন এসেছিলো সেইভাবে খেলতে পারছিল না। সুনীল ছেত্রী এত বড় প্লেয়ার, এত গোল করেছে, খেলেছে বলেই গোল করেছে, কিন্তু ও বলতে স্বীকার করে গেছে যে
প্রথম যখন এসেছিলাম আমি মোহনবাগান ক্লাবে, আমি দর্শক দেখে ঘাবড়ে গেছিলাম। তো তার জন্য তাছাড়া তাহলে ভারতীয় ফুটবল ফেডারেশন যে পদ্ধতিতে চলছে, এখন কল্যাণ চৌবে প্রেসিডেন্ট হয়েছে, হওয়ার পরেই ওকে আমি ফোন করেছিলাম যে তুই এরকম যখন ফেডারেশনের প্রেসিডেন্ট হয়েছিস, তুই এই চেষ্টা কর ভারতবর্ষের সব জেলাগুলো, এখন কিন্তু আর এই শুধু বেঙ্গল। এই জায়গাটাতে আসছিলাম রঞ্জিত, যে জেলার খেলাটা কিন্তু আস্তে আস্তে একদম একটা সময় ছিল যখন আমরা চুচুড়ার মাঠে 24 পরগনার সঙ্গে হুগলির খেলা হচ্ছে, মাঠ ভরে যেত। আমার জীবনের শুরু তো, আমার ফার্স্ট আন্তর্জেলা ফুটবল, তখন তো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এক ছিল। আমার জীবনের প্রথম আমাকে কলকাতা মাঠেই তো যিনি নিয়ে এসছেন, ওই উত্তর 70 সালে ইন্টার জেলার ফুটবল হয়েছিল দুর্গাপুরে। ওখানেতে 24 পরগনা হয়ে আমি খেলছিলাম, আর ওদিকে সুরজিৎ সেনগুপ্ত, বিজয় দিকপতি, স্বপন পলসাই এরা হুগলি হয়ে খেলছিল। তো ওই খেলাতে 3-1 আমরা জিতেছিলাম। আমি সে বছরে হাই স্কোরার ছিলাম। আমি আর শিশির গোস্তিদার স্ট্রাইকার ছিলাম, ঘোষ দস্তিদার। তো আমাকে পিকে ব্যানার্জি বললেন যে তুমি ডুরান্ড খেলতে যাবে। আমি তো মানে অবাক হয়ে গেলাম। এবং ওই আমার প্রথম বাটায়, পিকে ব্যানার্জি জীবনের প্রথম কোচিং বাটায়। তো সুতরাং এরকম জেলা থেকে প্রচুর প্লেয়ার বেরিয়ে এসছে। এখান থেকে এখনও তো ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকে বাইরে গিয়েও খেলছে। আমার তো কোনো আপত্তিতে তার কিছু নেই, কিন্তু খেলার ধরনটা, এত সুযোগ সুবিধা এসছে, এত কিছু হচ্ছে, তো কিন্তু সেই না, আমি ক্ষেত্রে একটা কথা বলবো, প্রাক্তন খেলোয়াড়রা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি কোন্দল করতে যত ব্যস্ত, ততটা ব্যস্ত কিন্তু ফুটবলের জন্য নয়। এটা কি একটা কারণ, অন্যতম কারণ? একদম। আমি কাউকে ছোট না করে বলছি, খুব রেয়ার প্লেয়াররা আছে যারা যেমন মানে ঠিক 80 এন্ডে যারা কোচিংয়ে এসছে, মানে অমলদা, প্রদীপদা, অরুণ ঘোষ এদের পরে, তাদের মধ্যে সুভাষ ভৌমিক, এই আমরা সুধীর কর্মা শুরু করেছি, তারপরে উনি আর থাকলেন না, যে করলেন না। প্রবীর মজুমদার, শ্যামল ঘোষ, প্রদীপ দত্ত, আমি নিজে, আমরা যারা শঙ্কর মৈত্র, আমরা যারা কোচিংয়ে এলাম। এখন কথা হচ্ছে যে আমরা কি করেছি। আমরা একটা ঠিক কথাই যে 70 দশকের প্লেয়ার এখন মোটামুটিভাবে যারা বেঁচে আছেন, তারা যেখানে যান সেই খেলাটা এত উন্মাদনা ছিল। আমাদেরকে লোকে খুব সম্মান দেয়, তো আমরা কি তার বিনিময়ে কী দিচ্ছি? হয়তো কোচিং সবাই করে না। সুরজিৎ সেনগুপ্ত অত, আমি অনেকবার আইএফএকে বলেছিলাম যে সুরজিৎ সেনগুপ্ত, সুধীর কর্মকার, তুষার রক্ষিত, যারা মগজ দিয়ে ফুটবল খেলেছে, তারা হয়তো কোচিং করতে চায় না। আমি বারে বারে আজকে তো এখানে এসছি, এখানে তো প্রদ্যুৎ দত্ত, বিশ্বনাথ দত্ত, এদের কথা আলোচনা হবে, আমাদের সুব্রত দত্ত, রঞ্জিত গুপ্ত। তো আমি এটা অনেকবার আইএফএতে বলেছি, আমি যেহেতু অনেক বছর ধরে কোচিং করছি, এটাই সবচেয়ে যে আমরা নিজের প্লেয়াররা, আমরা শুধু ভাবি যে আমরা কি খেলেছি, আর নিজেদের একজনকে সেই শ্রদ্ধাটা, এটা ঠিক নয়। এটা তো আমাদের উচিত। তুমি বোধহয় জানো যে গত 8 মাস 10 মাস ধরে প্রচণ্ড পরিশ্রম করে, হয়তো আমি উদ্যোগটা নিয়েছি, স্বপন সেনগুপ্ত, সমস্ত মনোরঞ্জন বচ্চান, ভাস্কর গাঙ্গুলি, সুমিত মুখার্জি, ইভিন সুব্রত পাল, এরা সবাই এগিয়ে এসেছি। আমরা যদি আমাদের জেলাটাকে করে নিতে পারি, এটা আইএফএ কাছে আমরা অনির্বাণ দত্তকে রিকোয়েস্ট রেখেছি, তাহলে এটা সব করে জেলায় ছড়িয়ে দাও। একটা জেলায় যে করে দেখাতে পারে। আর একটা কথা বলছি, আমি ফিরে আসার পরে উৎপল গাঙ্গুলি ছিল আইএফএ সেক্রেটারি, স্যার হচ্ছে, আমি 5 বছর আগে করোনার আগে আয়ারল্যান্ডে গেছিলাম। আমার মেয়ে থাকে আয়ারল্যান্ডে, গিয়ে আমার জামাইকে বললাম আমার একটু তোমাদের ওখানকার ফুটবল, এটা বললো যে ডাবলিন ইউনিভার্সিটি মাঠে প্র্যাকটিস হয়, আপনাকে তো ঢুকতে দেবে না। তো আমি বললাম যে তুই আমায় নিয়ে চলো। নিয়ে গেল। আমি তো দেখলাম যে 4টে বিশাল মাঠে প্রচুর ছেলেরা, মেয়েরাও করছে, প্র্যাকটিস করে। তো কোনোভাবে একটা বল বাইরে চলে এসেছিলো, তো আমি বলটাকে মানে তুলেই মাথায় নিয়ে নিয়েছিলাম। তো যিনি কোচ ছিলেন, গ্যাব্রিয়েল বলে যিনি কোচ ছিলেন, উনি এগিয়ে আসলেন। এসে আমি বললাম যে মি ফ্রম ইন্ডিয়া। আমি ওনাকে বললাম আমার একটা প্লাস পয়েন্ট, তো কোনো আইএফএ থেকে কাগজ নিয়ে যায়নি। আমার একটা প্লাস পয়েন্ট ছিল, 76 সালে ইংল্যান্ডের একটা টিম ট্রেনিংয়ে নিয়ে এসেছিলেন, ক্রুক টাউন। তারা 3টে ম্যাচ খেলেছিল, একটা আইএফএর সঙ্গে, একটা মোহনবাগানের সঙ্গে, একটা ইস্টবেঙ্গলের সঙ্গে। তো ওই 3টে ম্যাচের একটা 4 গোলে বোধহয় আইএফএ হেরেছিল, মোহনবাগান 3-1। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব ইন্ডিয়ান্সে খেলাটা হয়েছিল। ইস্টবেঙ্গল ক্লাব ওই ম্যাচটা 1 গোলে জিতেছিলাম। গোলটা আমিই করেছিলাম, সুরজিৎ আর শুভঙ্কর সানালের পাশে। তো ওই ছবিটা আমার কাছে ছিল। তো আমি ওনাকে যখন বললাম যে আমি এগেনস্ট ইংল্যান্ড তোমাদের এই টিমের সঙ্গে খেলেছি,
উনি আমাকে ভেতরে নিয়ে গেলেন এবং আমি যে ওনাকে জিজ্ঞেস করলাম, অনেকক্ষণ ছিলাম, যে আপনাদের ফ্রম ওয়্যার ইউর কালেক্টিং দিস বয়েজ। ওরা উনি বললেন যদি ওদের দেশের লোক সংখ্যা অনেক কম, যে সমস্ত স্কুলে ম্যান্ডেটরি স্পোর্টস অ্যান্ড গেমস, মিউজিক, পার্সোনাল গ্রুমিং। এই যে পার্সোনাল গ্রুমিং আমি 5-10 বছর ধরে বলছি। আজ বাইচুং ভুটিয়া যখন নিয়ে এসেছিল শ্যামল ঘোষ, মানে শুরুই তার ভাস্কর বেছে নিয়ে এসেছিল, শ্যামলের হাতে দিয়েছিল। আমি তখন খিদিরপুর ক্লাবে কোচ। শ্যামল আমায় ফোনে বলছে যে রঞ্জিত কি প্লেয়ার এসে তোর মতো ছটপটিয়া, কিন্তু এসেই 3-4 থালা ভাত খেয়ে নিল। হ্যাঁ, এবারে ও নিজেকে, কিন্তু এটা ওর গুণ, যে মানুক না মানুক, বাইচুং ভুটিয়া হয়তো বাংলার জন্য কিছু পরবর্তীকালে ভাবছে না বা ভাবেনি, ও খুব প্রফেশনাল, কিন্তু ও নিজেকে আপডেট করেছে। ও চলে গেছে ইংল্যান্ডে, বাড়ি বলে একটা ক্লাবে খেলুক না খেলুক ছিল, তারপরে এসে ফিরে যখন আসে। অ্যাকচুয়ালি এই যে মানে পার্সোনাল গ্রুমিংটা ইদানিংকালের ছেলেদের জন্য খুব দরকার, তো স্কুল লেভেলে। তো এইগুলো আমি নিয়ে, তো আমাকে যখন বললো, তখন আমাকে বললো যে আমাদের 6 বছর থেকে 8 বছর, 9 থেকে 11 বছর, 12 থেকে 15 বছর, 3 ধাপে প্র্যাকটিস হয়। 6 বছর থেকে আর 15, এই যে 10 বছর স্প্যানেতে আমরা 5 to 7% প্লেয়ার পাই যারা প্রফেশনালি ফুটবলার হতে পারে। তো তাদেরকে আমরা গভর্নমেন্টকে দিয়ে দিই। আর বাকি প্লেয়ারদের তারা তাদের মতো মানুষ, কিন্তু খেলাধুলা করলে যে মানসিক এবং মানে শারীরিক সক্ষমতা বাড়ে, ডিপ্রেশন কমে, এইসব কথা অনেক আলোচনা হলো। আমি এসেই উৎপল গাঙ্গুলিকে ঘটনাটা বললাম, না এটা তো ভালো কথা বলেছো, কিছু হলো না। তারপরে ওনার পরে এলো জয়দীপ মুখার্জি বলে, জয়দীপ মুখার্জি, ও চেষ্টা করেছিল। অ্যাকচুয়ালি আমাদের নেগেটিভ ভেবে লাভ নেই, এইসব যে যেটা জানে পজিটিভ দিকগুলো ভেবে যদি এগোতে পারে, আগামী জেলাটাকে যে ঠিক করতে পারে, অল জেলা কিন্তু জেলার দিকে চেষ্টা করছে। হ্যাঁ, চেষ্টা করছে। এটা যদি হতে পারে, দেখুন জেলা লিগ 3 বছর বন্ধ ছিল, উত্তর 24 সেটা চালু হয়েছে। এখানে একটা ভালো কোম্পানি স্পন্সর করছে, স্পন্সর ছাড়া এখন হবে না। আমি ওকে বলেছি যে আপনাদের এত হাজার কোটির ব্যবসা, কেন স্পোর্টসে আসছেন না? ওরা জেনারেল ম্যানেজার আছে সঞ্জয় চক্রবর্তী, স্পোর্টস লাভার, একসময় খড়দা থাকতেন, উনি উদ্যোগ নিয়ে এটাতে বিরাট উপকার হয়েছে। এই যে আবার জেলায় ফুটবলটা ফিরেছে, কম্পিটিটিভ ম্যাচ হচ্ছে, কেননা আমরা করেছি যেরকম আই লিগে প্রথম শুরু হয়েছিল, যে 4টে টিমকে আমরা, মানে 3টে ডিভিশনে, প্রিমিয়ার, ফার্স্ট ডিভিশন এবং আন্ডার 16, 4টে করে টিমকে প্রাইজ মানি দেওয়া হচ্ছে, ভালো টাকার প্রাইজ মানি। তার সঙ্গে ইন্ডিভিজুয়াল প্রাইজ দেওয়া হচ্ছে, ভালো গোলকিপার, ভালো, হয়তো সময় লাগবে। এবং স্বপনদার আমি মানে উদ্যোগ নিয়েছি, এবং মনোরঞ্জন খুবই ইন্টারেস্টেড। মনোরঞ্জন তো খুব কম কথা বলে, ওরা বড় টিমে প্রচুর দিন কোচিং করেছে। এই সুমিত মুখার্জি, ভাস্কর গাঙ্গুলি যদিও এখন সাচির সঙ্গে বোধহয় যুক্ত হয়ে গেছে। তো এইটা আইএফএকেও ভাবতে হবে, সব জেলা অ্যাসোসিয়েশনকেও ভাবতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে খেলোয়াড় বের করা এবং একই সঙ্গে দ্বিতীয় প্রচেষ্টা হচ্ছে যে এই খেলোয়াড়দের গ্রুম করে তাদের যথাযথভাবে মাঠে নামানো, সেই চেষ্টা রঞ্জিত করে যাচ্ছে। রঞ্জিত, একটা শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে তুমি খেলতে গিয়ে মুম্বাইয়ে বহুবার গেছো, মুম্বাইয়ের তারকাদের সঙ্গে তোমার একটা খুব হবনবিং ছিল, তুমি গানের ব্যাপারে তুমি ওস্তাদ ছিলে, তুমি গান করতে ভালো আমি জানি। গান তো অনেকেই ভালো গাইতো, আমাদের সুকুমার সমাজপতি ক্লাসিক্যাল শেখা, অশোক চ্যাটার্জি, প্রত্যেক সুরুই সেনগুপ্ত, প্রত্যেকেই গান গাইতো। এখনকার দিনে তরুণদের খুব ভালো গান গায় সুদীপ চক্রবর্তী, সেটা নয়। ব্যাপার হচ্ছে যে আমার মামা ছিলেন, আমার একটা গানের ঘরানায় বড় হয়েছি। আমার বড় কাকা ছিলেন সূর্যসাগর প্রসাদ মুখার্জি, যার কাছে রশিদ খান, অজয় চক্রবর্তীরা গান শিখতে আসতেন। আর ধনঞ্জয় ভট্টাচার্য, রামকুমার চ্যাটার্জি, এরা সব আমাদের বাড়িতে আসতেন ছোটোবেলা থেকে। আমি শিখিনি, কিন্তু আমার অসম্ভব ভালো গান গাইতে পারতাম। কারণ আমার মনে আছে, আমাকে এই প্রদীপ দা, বদ্রু ব্যানার্জি আর আমরা যখন ইরান খেলতে যাচ্ছি, মানে এশিয়ান কাপ খেলতে যাচ্ছি, পাতিকাতে প্র্যাকটিস হয়েছিল, আমাকে গান গাইতে বাধ্য করেছিলেন, ক্র্যামার বলে একজন কোচ এসেছিলেন। তো সেই জন্য বলছি যে আমি তো গান তো শিখিনি কখনো, পড়াশোনা করতে হতে কখন যে চলে এসেছি। তবে একটা কথা কি, পড়াশোনার জন্য আমি একটু আপনাদের দর্শকদের জানাতে ভুলে গেছি, রঞ্জিত হচ্ছেন সেই বিরল ফুটবলারদের মধ্যে একজন, যিনি পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন এবং উচ্চ মাধ্যমিকে, আমি যদি ভুল না করি, রঞ্জিত খুব ভালো ফল করেছিলেন। আমি 9 নম্বর স্ট্যান্ড করিনি, আমি অ্যাকচুয়ালি হায়ার সেকেন্ডারি, আমি রামকৃষ্ণ স্টুডেন্ট। হায়ার সেকেন্ডারিতে আমি
মাত্র 9 নম্বরের জন্য স্ট্যান্ড করতে পারিনি। তো এনিহাও তারপরে আমি পলিটিক্যাল সায়েন্সে MA করে ফুটবল খেলেছি। তো তখন উপায় ছিল না। ব্যাংকের চাকরি, হ্যাঁ, ব্যাংকের চাকরি পেয়েছি, তার আগে এজিতে কাজ করেছি কিছু। আচ্ছা এই যে তুমি বাইরে যেতে মোহাম্মদ রফি থেকে আরম্ভ করে সব তার কারণ হচ্ছে এক তো কাকা, দু নম্বর হচ্ছে যে আমার মামা ছিলেন বাসুদেব চক্রবর্তী, ভারতবর্ষের সবচেয়ে বড় চেলো প্লেয়ার, SD বর্মন সাহেবের মেন অ্যারেঞ্জার, এবং বাসু মামা এবং মনোহরি সিং স্যাক্সোফোনের। আমি অন্তত 25 বছর, SD বর্মন তো মারা গেলেন, এবং SD বর্মনের সঙ্গে RD বর্মনের ঘরে আমি, সুরজিৎ খুব যেতাম। RD বর্মন খুব পছন্দ করতো সুরজিৎ সেনগুপ্ত থেকে, এবং SD বর্মনও খুব পছন্দ করতেন সুরজিৎ। উনি ইস্টবল বলতে পাগল। এমন এমন ঘটনা ঘটেছে যে মানে রেকর্ডিং বন্ধ করে দিত, মানে বড় বড় আর্টিস্টরাই বলতো, মান্নাদা বলতেন, সব কিছু বলতেন। তো সেই সূত্রে আমার একটু নিজের গান ভালোবাসতাম। আমি একজন লোকের অন্ধ ভক্ত ছিলাম ছোটো থেকে, কেননা ওনার মতো মানুষ আমি দেখিনি, মানে পরিচয় হওয়ার পথে। এবং পরিচয়টা অদ্ভুতভাবে 73-এ সুভাষবাবু যখন সন্তোষ ট্রফির ক্যাপ্টেন, সেই সময় আমরা এর্নাকুলাম খেলতে গেছি। হঠাৎ মাঠে অ্যানাউন্স হলো সার্ভিসেস আর বাংলা খেলা দিন, তখন ফ্লাড লাইটে খেলা ছিল, ওই একটাই ফ্লাড লাইট মাঠ ছিল। তো সেখানেতে অ্যানাউন্স হলো আজকে চিফ গেস্ট হচ্ছে মোহাম্মদ রফি। তো সবাই সঙ্গে উনি সেকেন্ড করলেন, আমি পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, এবং আমাকে অজয় বিশ্বাস তারপরে ওনাকে 73 সালে ওনার সঙ্গে পরিচয় করে। আমার জীবনে অত ভালো মানুষ আমি দেখিনি। তো সেই সূত্রে বারে বারে বম্বে যেতাম, এবং RD বর্মন এবং লক্ষ্মীকান্ত পেয়ালা, রবীন্দ্রজান, OP নায়ার, এই 4 জনের ঘরে আমার অবাধ যাতায়াত ছিল। এবং তুমি কিন্তু দুস্থ খেলোয়াড়দের জন্য এবং দুস্থ মানুষদের জন্য নানান ধরনের অনুষ্ঠান করে থাকো। আমি পেশাগতভাবে কখনো কোনো গান বাজনা অনুষ্ঠান করি না। আমি যা করি জীবনভর, অন্তত 20 বছর ধরে করছি, যে ওই গানের মাধ্যমে কোনো মানুষকে হেল্প করে। এখন আমি অঙ্কলিং বলে একটা সংস্থা, যারা মানে প্যালিয়েটিভ ক্যান্সার সেন্টার মদনপুরে আছে, অনেকেই জানেন, যারা শিওর মারা যাবে আর তাদের বাঁচার চান্স নেই, কিন্তু এখনই মরবেন না, সেই সমস্ত পেশেন্টদের নিয়ে ওরা কাজ করে। ইটস এ ভেরি গুড জব। তো আমি ওদেরকে যখনই পারি, এই কিছুদিন আগে মোহাম্মদ রফির এটা বছর 100 বছর চলছে, এবং আমি উত্তম কুমারের 98-তে 99 বছর যাচ্ছে। 11ই আগস্টেই আমি একটা অনুষ্ঠান করেছিলাম এইটার জন্য, এই অঙ্কলিঙ্কের সাহায্যে, এবং এটা এলাকারই। আমরা তো অনেক কথা বললাম, শেষ করি একটা গান দিয়ে, তোমার একটা গান দিয়ে। আমি তো তুমি ইস্টবেঙ্গল ক্লাবের সত্যি সম্প্রতি তুমি ইস্টবেঙ্গল ক্লাবের একটা থেকে সম্মান পেলে, গান গাইতে বলেছিল আমাকে, কিন্তু আমি গিয়েছিলাম একটু, একটা লাগলাম, সেই গানটাই গাও একটু। আবার গলা খুব অনেকদিন ধরে আছে। প্লেয়ার আবার ফুটবল গোল করতে গিয়ে এবার গলা খারাপ হয়ে না না, রিসেন্টলি হঠাৎ অনেকদিন ধরে একটু মানে এত কথা বলতে চাই জেলার খেলা নিয়ে। অ্যাকচুয়ালি SD বর্মন সাহেব ছিলেন একদম অন্ধ ভক্ত ছিলেন ফুটবলের। এই নয় যে উনি মোহনবাগান, বা এমন ঘটনা আছে, এটা একটু বলে নিচ্ছি গানের আগে। সেটা হচ্ছে যে মোহনবাগান ক্লাব একবার একটা প্লেয়ারকে বোম্বেতে পাঠাতে পারছিল না, তার নাম দীপু দাস। তখন মোহনবাগান ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবের কাছে আসে যে শচীন দেব বর্মনের সঙ্গে আমাদের একটু যেভাবে পরিচয় করে দাও। এবং এই গল্পটা আমি যে বলছি, এই গল্পটা আমাকে আর সুরজিৎকে বলেছিল, সুরজিৎ নেই, সেটা হচ্ছে রাহুল দেব বর্মন। তো ইস্টবেঙ্গল ক্লাব তখন শচীন দেব বর্মনের সঙ্গে যোগাযোগ করে বলে যে এয়ারপোর্টে দীপু দাস নামবে, কালো মতো লম্বা মতো, তো ওকে একটু এনে মোহনবাগান ডেরায় পৌঁছে দিতে। বা এটা ছিল 62 সাল, এরকম কিছু হবে। তো মানে SD বর্মন, পঞ্চমদা আর আমার মামা বাসুদেব চক্রবর্তী হাটখোর মানে মোহনবাগান সাহস। অনেকে জানে যে SD বর্মন তো মানে ইস্টবেঙ্গল প্রাণ, কিন্তু অ্যাকচুয়ালি RD বর্মন ছিলেন মোহনবাগান প্রাণ। তো ওরা দুজনে মিলে খুঁজতে গেছিলো এয়ারপোর্টে। গল্পটা আমাদের পঞ্চমদা বলছে, আমরা তো খুঁজছি, প্রথমটা ধরতে গেলাম, মিস হয়ে গেল। আমরা দেখছি লম্বা মতো, হাতে ব্যাগ থাকবে এরকম, একটু ময়লা ময়লা, ধরতে হতে 5 নম্বর না 6 নম্বরের মাথায় পেয়েছি বলে ওকে নিয়ে গিয়ে। তো সুতরাং এরা প্রত্যেকে ফুটবল পাগল ছিল, এটা তার প্রমাণ। এটা আমি একটা অনুষ্ঠানে একবার বলেওছিলাম এই গল্পটা। গান ছিল ঘুম ভুলেছি নিজুম, ঘুম ভুলেছি নিজুম, নিশীথে জেগে থাকি, হায় আমারে সুধায় বারে বারে দুটি পাখি ঘুম। ওটাই উনি মামার রফি দিয়ে যখন গাইয়েছেন, মামার রফি গানটার মাত্রাটাই চেঞ্জ করে, হাম বেখুদি মে তুম কো পুকারে
चले गए हम बेखुदी में तुम को पुकारे चले गए सागर में जिंदगी को उतारे चले गए हम। অর্থাৎ আমরা বুঝতে পারলাম রঞ্জিতের সঙ্গে আড্ডা দিয়ে রঞ্জিত শুধু খেলার মাঠে নয়, সঙ্গীত জগতেও রঞ্জিতের একটা বুৎপত্তি রয়েছে। ধন্যবাদ রঞ্জিত আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। थैंक यू।